হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে আর একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, স্পেশালি যারা এসএলএসটির ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে, যাদের সাবজেক্ট ইংলিশ। তো তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে শেক্সপিয়ারের উপর একটা ভিডিও বানান। তো আমি সেপারেটলি ভিডিওটা এই জন্য বানাচ্ছি, আমি তোমাদের আগেও বলেছি শেক্সপিয়ার হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন। তো একটা ছোট্ট ক্লাসের মধ্যে ওনার সম্বন্ধে কিছু বলাটা পসিবল নয়। তো আজকের ক্লাসে আমি যতটা পারবো তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেগুলো ইন্টারভিউতে তোমাদের যেখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, সব কিছু বলার দরকার নেই, কারণ সব কিছু অনেকটা সময় লাগবে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি যতটা বলা যায়। হয়তো একটু ভিডিওটা লেন্দি হবে, সবাই একটু ধৈর্য ধরে দেখবে। আর এই ভিডিওর মধ্যে আমি শেক্সপিয়ারের লাইফ নিয়ে কিছুটা আলোচনা করব, তার সনেট, তার প্লে, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্টলি শেক্সপিয়ারের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি কন্ট্রিবিউশন, তিনি কি কি ওয়ার্ডগুলোকে তৈরি করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেইগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা প্রত্যেকে পুরোটা দেখবে। আর ভিডিও শুরুর আগে সবাইকে আমি একটাই রিকোয়েস্ট, আগেও আমি বলেছি, এখানে তোমাদের জেনিথ একাডেমির পেজে যখন তোমরা ভিডিও দেখবে, এখানে দেখবে একটা হাইপ অপশন থাকে। এই যে একটা হাইপ অপশন দেখো মার্ক করা আছে, এই হাইপ অপশনটা ক্লিক করে তোমরা কমেন্ট বক্সেই আছে, তোমরা একটু এই ভিডিওগুলোকে পয়েন্ট দিতে পারবে। তো তোমরা যত বেশি হাইপ দেবে ভিডিওগুলো, আরও তার রিচটা আরও বাড়বে ভিডিওর। তো এটাই আমার তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে প্রত্যেকে একটু হাইপ করে দিও, একটু পয়েন্টস দিয়ে দিও, তাহলে সবার কাছে ভিডিওটা পৌঁছাবে। তো সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি। তো আজকের আমাদের টপিক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তো দেখো, উইলিয়াম শেক্সপিয়ার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো প্রথমে উইলিয়াম শেক্সপিয়ার আমরা জানি এলিজাবেথান একজন রাইটার। তো ওনার জন্ম এবং মৃত্যু, এই যে এটা মনে রাখতে হবে। দেখো, অনেক ইনফরমেশন উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে যে ইনফরমেশনগুলো আছে তার মধ্যে সবগুলোই কিন্তু পুরোপুরিভাবে অথেন্টিক নয়, মানে সমস্ত ইনফরমেশন হয়তো ঠিকঠাকভাবে পাওয়া যায়নি। কারণ ওই সময় সেই ম্যানুস্ক্রিপ্ট বা সেই সময় যে রেকর্ডগুলো অত ডিটেলে কিন্তু রাখা নেই। তো সেই জন্য অনেক কিছুই আছে যেগুলো আমরা মানে এটা আমাদের অ্যাজামশন, বা অনেক কিছু অনেক রেকর্ড থেকে আমরা ধরে নিই আর কি। তো এখানে আমরা যদি তোমাদের এজ, মানে ডেট অফ বার্থ বা কবে মারা গিয়েছিলেন, তো এটা আমাদের মনে রাখতে হবে, এটা মোটামুটি প্রুফ। আচ্ছা, হি ওয়াজ অ্যান ইংলিশ প্লে রাইট, পোয়েট অ্যান্ড অ্যাক্টর। মনে রাখতে হবে শেক্সপিয়ার কিন্তু প্রথম জীবনে অ্যাক্টিং দিয়ে শুরু করেন, হ্যাঁ, থিয়েটারে অ্যাক্টিং করা দিয়ে। তো প্রথমেই কিন্তু তিনি যে নভেল প্লে লিখেছেন বা পোয়েট্রি লিখেছেন তা নয় কিন্তু, ঠিক আছে, তিনি কিন্তু প্লে রাইট, পোয়েট, তার সঙ্গে তিনি অ্যাক্টরও ছিলেন, মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখবে, সমস্ত জায়গাতে এই কোয়েশ্চেনটা খুব করা হয়, প্লে রাইটের স্পেলিংটা একটু দেখবে, ইটস WRIGHT। এই রাইট কথাটার মানে কিন্তু মেকার, মনে রাখবে। এই রাইট কথাটার মানে হচ্ছে মেকার। অনেক সময় জিজ্ঞেস করতে পারলে প্লে রাইটের স্পেলিং কি, আমরা তো প্লে রাইটার বলছি না, প্লে রাইট। ওকে। আচ্ছা, শেক্সপিয়ার ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন স্ট্র্যাফোর্ড আপন অ্যাভন, ঠিক আছে। আচ্ছা, ওয়ারউইকশায়ার, ঠিক আছে, এই জায়গা থেকে। এবং আমরা পরেও দেখব যে ওনার এই লোকাল ল্যাঙ্গুয়েজের যে একটা অ্যাকসেন্ট বা লোকাল যে টার্মগুলো, যেগুলো তিনি কিন্তু তার লেখার মধ্যে ইনক্লুড করেছেন, তার জন্যই মানে অনেক নতুন নতুন শব্দ এসছে আর কি ওখানে। তো এই জন্য ওনাকে কি দেখবে, বার্ড অফ অ্যাভন বলা হয়। খুব কমন একটা প্রশ্ন, হু ইজ কল্ড দ্য বার্ড অফ অ্যাভন, এবং বার্ডের স্পেলিং কিন্তু নট BIRD, ইটস BARD, কবি, ঠিক আছে। বার্ড অফ অ্যাভন বা দ্য বার্ড বলা হয় শেক্সপিয়ারকে। খুব কমন কোয়েশ্চেন। আচ্ছা, এবার আর্লি লাইফের ব্যাপারে এইটুকু একটু মনে রাখবে, অনেক সময় মানে কিউরিওসিটির খাতিরে করতেই পারে, যে শেক্সপিয়ার দেবে খুব কম বয়সে তার বিয়ে হয়ে যায়, হ্যাঁ, অ্যাট দ্য এজ অফ 18 হি ম্যারিড অ্যানি হ্যাথওয়ে, উইথ হুম হি হ্যাড 3 চিলড্রেন। তো এইগুলো এতটা মনে রাখার দরকার নেই, জাস্ট ইনফরমেশন আমি দিয়ে রাখলাম। তো তার খুব কম বয়সে কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা হলো। এবার চলে আসি আমরা স্ট্রেট সনেটের দিকে বা তার রাইটিংগুলোর দিকে। তো হি রোড 154 সনেটস। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, কতগুলো সনেট তিনি লিখেছিলেন। তার মধ্যে দুটো পার্ট ছিল, ঠিক আছে। একটা হচ্ছে তিনি তার ফ্রেন্ডকে অ্যাড্রেস করছেন একটা পার্টে, আর একটা ক্যাটাগরি আছে যেখানে তিনি একটা ডার্ক লেডিকে অ্যাড্রেস করছেন। এই যে ডার্ক লেডিতে এক্স্যাক্টলি কে এটা তো বলা যাবে না, তার ফ্রেন্ডটাও যে এক্স্যাক্টলি কে সেটাও কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু একটা অ্যাজাম্পশন আমরা ধরে নিতে পারি যে উইলিয়াম হার্বার্ট, আর্ল অফ
পেমব্রোক যিনি ছিলেন আর কি, তিনি হচ্ছেন মিস্টার ডব্লিউএইচ। এই যে মিস্টার ডব্লিউএইচ কে অনেক সময় প্রশ্ন করতে পারে, তুমি কিন্তু একদম কনফার্মলি বলতে পারবে না যে এটাই, কিন্তু মোস্ট প্রবাবলি এটা বলে তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো 126টা হচ্ছে তার ফ্রেন্ডকে ডেডিকেট করা আছে, আর বাকিগুলো হচ্ছে ডার্ক লেডিকে ডেডিকেট করা আছে। আর ওনার সনেটের যে তোমার স্ট্রাকচার যেটা, সেটা কি, 3 কোয়ার্ট্রেন, 4 লাইনের 3টে কোয়ার্ট্রেন আছে এবং একটা কনক্লুডিং কাপলেট আছে, ঠিক আছে? 2 লাইনের একটা কাপলেট থাকবে, আর তোমার 4 লাইনের 3টে কোয়ার্ট্রেন থাকবে। এটা হচ্ছে তার ইংলিশ সনেট বা শেক্সপিরিয়ান সনেটের স্পেশালিটি। এবার কি কি সনেট আছে অত ডিটেলে তো মনে রাখা সম্ভব না, আমাদের সিলেবাসে যেটা আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, তো ওটা একটুখানি দেখে যাবে। আচ্ছা, এবার রাইম স্কিম, সনেটের রাইম স্কিম এইটা একটুখানি দেখে যেতে হবে। ওনার সনেটের যে রাইম স্কিম ছিল এটা, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি, জিজিটা হচ্ছে তোমার কাপলেট। আচ্ছা, স্ট্রাকচার কি ছিল, এই যে আমি আগেই বলে দিয়েছি, 3টে কোয়ার্ট্রেন আর 2 লাইন স্ট্যান্জা ছিল একটা, যেটাকে বলছি আমরা কনক্লুডিং কাপলেট, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট, ভোল্টাটা কি, সাডেন শিফট, টার্ন, মানে জেনারেলি কি হয়, কোয়ার্ট্রেনগুলো দেখো, কোয়ার্ট্রেন ইন্ট্রোডিউস আ থিম অর প্রবলেম, ঠিক আছে, while the final couplet provides a resolution or commentary on the preceding lines. এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু ভোল্টাটে কি হয়, মাঝে মাঝে সাডেন একটা টুইস্ট চলে আসে বা টার্ন চলে আসে, হ্যাঁ, সেটাকে আমরা বলছি ভোল্টা। যেমন দেখবে, বাই দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, ঠিক আছে? সনেট নাম্বার 18 আমরা শ্যাল আই কম্পেয়ার ডিউটি দেখছি, যে এতক্ষণ আমরা সামারের যে বিউটিটা নিয়ে আলোচনা করা হচ্ছে, তার সঙ্গে হঠাৎ করে বন্ধুর সঙ্গে একটা কম্পেয়ার করা হচ্ছে যে তোমার ইটার্নাল সামার কিন্তু কখনো ফেড হবে না, মানে তার ফ্রেন্ডের বিউটির সঙ্গে সামারের বিউটি বা নেচারের বিউটির কম্পেয়ার করা হচ্ছে, এই যে একটা চেঞ্জ আসছে আর কি। তো এইগুলো বলা হচ্ছে ভোল্টা। তো এটা একটু মনে রাখবে, অনেক সময় জিজ্ঞেস করলেও করতে পারে যে হোয়াট ইজ ভোল্টা। আচ্ছা, এবার আমরা নেক্সট আসি আর প্লেতে। সনেট থেকে আর বিশেষ কিছু নেই, ওইগুলো একটু দেখে যাবে। প্লেতে দেখো, প্লেও তিনি প্রচুর নাটক তিনি লিখেছেন। তারপর এক্স্যাক্ট নাম্বারটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো মোটামুটি 37, আবার অনেকে বলে 39, তো 37 আমরা আনসার বলতে পারি, হ্যাঁ। তো এই যে পেরিকল, সেটা কিন্তু পরে ইনক্লুড হয়েছে আর কি, প্রথমে এটার প্রুফ ছিল না। যেমন আমি আগেই বললাম, অনেক কিছু আছে যেগুলো কিন্তু তার মানে অ্যাকচুয়াল প্রুফ ছিল না, সেই জন্য কিন্তু পরে সেগুলো নিয়ে রিসার্চ করে দেখা গেছে। তারপরে মানে অ্যাকচুয়ালি শেক্সপিয়ার মারা যাওয়ার অনেক পরে, বেশ কিছু বছর পরে কিন্তু তার লেখাগুলো আস্তে আস্তে পাবলিশ হয়েছে আর কি। তো যাই হোক, তো এখানে দেখো ওনার যে নাটকগুলো ছিল, সেই নাটকগুলোকে কতগুলো ক্যাটাগরিতে আমরা ডিভাইড করছি। যেমন একটা হচ্ছে আর্লি কমেডিজ, যার মধ্যে আমরা পড়ছি কমেডি অফ এরার্স, লাভ লেবার্স লস্ট, টু জেন্টলম্যান অফ ভেরোনা, এগুলো হচ্ছে আর্লি কমেডির মধ্যে পড়ছে। ইংলিশ হিস্ট্রিজ, মানে দেখো হিস্টোরিক্যাল যে ইভেন্টগুলো তার উপর বেস করে যে লেখা আছে, সেগুলো হচ্ছে তোমার রিচার্ড সেকেন্ড, হেনরি দ্য ফোর, ঠিক আছে, হেনরি ফাইভ, এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল যে ফ্যাক্টগুলো, সেগুলোর উপর ডিপেন্ড করে লেখা আছে। তো শেক্সপিয়ারের প্রচুর নাটকই কিন্তু এই সমস্ত হিস্টোরিক্যাল কোনো স্টোরি থেকে, কোনো না কোনো জায়গা থেকে কপি করা হয়েছে আর কি। কিন্তু ওনার ইউনিকনেসটা কোথায়, তিনি ওই কোনো একটা কপি করা গল্পকে একটা নতুন মাত্রা দিয়েছেন, নতুন ক্যারেক্টার তৈরি করেছেন বা নতুন রকম শব্দের ব্যবহার করেছেন, এটাই হচ্ছে ওনার স্পেশালিটি আর কি। তারপর হচ্ছে থ্রিতে দেখো দ্য ম্যাচিওর কমেডিজ। ম্যাচিওর কমেডিজ মধ্যে এই যে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, টুয়েলথ নাইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো হচ্ছে তোমার ম্যাচিওর কমেডির মধ্যে পড়ছে। সোমবার কমেডির মধ্যে পড়ছে অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মেজার্স ফর মেজার, হ্যাঁ, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, এগুলো হচ্ছে তোমার সোমবার প্লেজ। গ্রেট ট্র্যাজেডিজ, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, যে হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার, এই চারটে হচ্ছে তার মানে কালজয়ী নাটক, যেটা শেক্সপিয়ারকে মানে অমর করে রেখে দিয়েছে আর কি। সব নাটকই বিখ্যাত, কিন্তু এইগুলো হচ্ছে গ্রেটেস্ট ট্র্যাজেডি। আচ্ছা, নেক্সট আছে রোমান প্লেস, মানে রোমান হিস্ট্রির ওপর বেস করে যেগুলো, জুলিয়াস সিজার, অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা, ঠিক আছে, আর করোলেনাস, এটা হচ্ছে তোমার রোমান প্লে। আর লাস্ট প্লেস, তিনি শেষ জীবনের
কোনগুলো লিখেছিলেন, ঠিক আছে, এই তিনটে তিনি লিখেছিলেন। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্যাটেগরি। নাটকগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, অনেক সময় ক্যাটেগরি ওয়াইজও জিজ্ঞেস করতে, দুটো ম্যাচিওর প্লের নাম বলুন, ঠিক আছে, বা গ্রেটেস্ট ট্র্যাজেডির মধ্যে দুটো ট্র্যাজেডির নাম বলুন, ঠিক আছে, তো এইগুলো কিন্তু একটু দেখে রাখবে। আচ্ছা, আর একটা ব্যাপার মনে রাখবে, এখানে এই কমেডি অফ এরার্স, এইটা মোস্ট প্রবাবলি ভ্রান্তিবিলাস নামক একটা লেখা আছে, ওটা কমেডি অফ এরার্স থেকেই মোস্ট প্রবাবলি নেওয়া হয়েছে। একটুখানি তোমরা ভেরিফাই করে নেবে, ঠিক আছে, অনেক সময় এই প্রশ্নটা করা হয়। আচ্ছা, নেক্সট, এবার হচ্ছে ধরো প্লে তো হয়ে গেল, প্লের ব্যাপারটা আমরা দেখলাম, সনেট দেখে নিলাম, এইবার আসবো আমরা ম্যাকবেথ, কারণ অনেকেই বলছো ম্যাকবেথ থেকে কোয়েশ্চেন কিছু করান, তো এটা আমি আবার বলছি, এটা তো কোনো পরীক্ষা না যে আমি ধরে ধরে এমসিকিউ করাবো, প্রয়োজনও নেই। ম্যাকবেথ থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলোর ওপরই আজকের ক্লাসে আমি বলবো, আর একটা কমেডি নিয়েও বলবো, যেহেতু আমাদের সিলেবাসে ম্যাকবেথ আছে তো এখান থেকে প্রশ্ন করা হতেই পারে। তো ম্যাকবেথ থেকে আমরা যে প্রশ্নগুলো হতে পারে, যেমন ধরো ম্যাকবেথ কবে প্রথম প্রিন্ট হয়েছিল, ঠিক আছে, এটা হচ্ছে 1623-তে। আর পসিবল সোর্সেস অফ ম্যাকবেথ, কোন কোন জায়গা থেকে ম্যাকবেথ, যে বললাম হিস্টোরিক্যাল কোনো ফ্যাক্ট থেকেই কিন্তু গল্পগুলো লেখা হয়েছে, তো কোন কোন বই থেকে বা কোন কোন সোর্স থেকে শেক্সপিয়ার এগুলো নিয়েছে এক্স্যাক্ট বলা যাবে না, কিন্তু ওই যে মোটামুটি গল্পের সঙ্গে গল্প ম্যাচ করে যেটা আমরা বার করা হয় আর কি, তো এইগুলো কিন্তু এটা মনে রাখতে হবে। র্যালফ হলিনশেডের ক্রনিকলস অফ ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড, এটা হচ্ছে ইনসিডেন্টের জন্য, ম্যাকবেথের যে পুরো ঘটনাটা ঘটছে তার জন্য সেই ঘটনাটা এখান থেকে নেওয়া হয়েছে। আর উইচের যে রেফারেন্সটা, উইচ যেগুলো আমরা দেখছি তিনটে উইচ, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, তোমার রেনিল সরি রেগনাল্ড স্কটের ডিসকভারি অফ উইচক্রাফট, এখান থেকে নিউজ ফ্রম স্কটল্যান্ড অ্যান্ড কিং জেমস ডেমোনোলজি, ডেমোনোলজি ওই ডাইনি বিদ্যা, এইগুলো থেকে উইচের ব্যাপারটা নেওয়া হয়েছে। আর পুরো ইভেন্ট যেটা, পুরো ঘটনাটা যেটা, সেটা এখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা আসতে পারে কিন্তু যে ম্যাকবেথের যে সোর্স কি, কোথা থেকে ম্যাকবেথের গল্পটা নেওয়া হয়েছে, এই প্রশ্নটা কিন্তু করা হতে পারে, তখন এটা মনে রাখবে। চলো নেক্সট আসছি আমরা, খুব ইম্পর্টেন্ট, এটা অনেককেই প্রশ্ন করে, যেই বলবে শেক্সপিয়ার আমার ভালো লাগে, কিংবা ম্যাকবেথ পড়েছো, তখন আমরা তো না বলতে পারি না, কারণ আমাদের সবারই সিলেবাসে ম্যাকবেথ আছে। তো ম্যাকবেথ থেকে কিন্তু এই প্রশ্নটা খুব করা হয় ইন্টারভিউতে, যে হোয়াট ইজ দ্য ওপেনিং লাইন অফ ম্যাকবেথ অ্যান্ড হু আটার্ড দ্য লাইন, এটা মাথায় রাখবে। ওপেনিং লাইন ফার্স্ট উইচ বলছে ওয়েন শ্যাল উই দি থ্রি মিট অ্যাগেন, ইন থান্ডার, লাইটনিং অর ইন রেন, এটা হচ্ছে ম্যাকবেথের ওপেনিং লাইন, এবং ওপেনিং লাইন কিন্তু ম্যাকবেথ বলছে না, ফার্স্ট উইচ বলছে, এটা মাথায় রাখতে হবে। আর ম্যাকবেথের ফার্স্ট স্পিচ কোনটা, এটাও অনেক সময় প্রশ্ন আসে, যে ম্যাকবেথ তো গল্পের নাম, তাহলে গল্পের হিরোই তো হচ্ছে ম্যাকবেথ, কিন্তু আমাদের অনেক সময় মনে হতে পারে যে ম্যাকবেথকে দিয়ে হয়তো স্পিচ শুরু হচ্ছে, সেটা আমরা জানি না, সেটা উইচদের দিয়ে শুরু হচ্ছে, তাহলে ম্যাকবেথ প্রথমে কি কথা বললো, ম্যাকবেথ বলছে যে সো ফাউল অ্যান্ড ফেয়ার আ ডে আই হ্যাভ নট সিন, এটা হচ্ছে ম্যাকবেথের ফার্স্ট স্পিচ, প্রথম এই উক্তিটা ম্যাকবেথ করেছিল, হলো। আচ্ছা, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, যেটা হচ্ছে অ্যান্টিথেসিস বা অ্যালিটারেশন, এটা অনেক সময় ফিগার অফ স্পিচ থেকেও প্রশ্ন করা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। এই একটা প্রশ্ন, কনসেপচুয়াল কোয়েশ্চেন, তোমাকে এরকম করতে পারে যে কেন ম্যাকবেথ আর ব্যাংকো তো একসঙ্গেই আসছিল, তাহলে প্রথমে কেন ব্যাংকো দেখতে পেলো বা ব্যাংকো অ্যাড্রেস করলো, ম্যাকবেথ কেন করলো না? এর কারণ কি, ম্যাকবেথ তার ওই যুদ্ধ নিয়ে, যুদ্ধ জয় নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে প্রিয় অকুপায়েড ছিল, ওর মধ্যে পুরো একদম ডুবে ছিল আর কি, তাই অন্য কিছু তার মাথার মধ্যে তখন ছিল না বা কাজ করছিল না, সেই জন্যই উইচগুলোকে সে হয়তো নোটিস করেনি। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু করতে পারে, মনে রাখবে, কারণ ইন্টারভিউ তো এই ধরনের কনসেপচুয়াল কোয়েশ্চেন, সিচুয়েশন রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখি উইচদের কি কি প্রফেসি ছিল, ম্যাকবেথের ওপর কি প্রফেসি করেছিল, দেখো এটা তো নতুন করে আর পড়ার দরকার নেই, তোমরা মোটামুটি সবাই জানো, তিনটে প্রফেসি ছিল, কি কি প্রফেসি দেখো এগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, আর ব্যাংকো সম্বন্ধে কি প্রফেসি ছিল, এই তিনটে প্রফেসি, মানে এই প্রফেসিটা ছিল যে ব্যাংকো নিজে সরি নিজে রাজা হতে পারবে না, কিন্তু তার যে নেক্সট জেনারেশন,
তারা রাজা হবে। আচ্ছা, এইখানে অনেক সময় এই প্রশ্নটা করা হয় যে কোন প্রফেসিটা আমরা গল্পের শেষ পর্যন্ত, নাটকের শেষ পর্যন্ত ফুলফিল হলো না, ঠিক আছে? সেটা এইটা কিন্তু হয়নি, হ্যাঁ? যে ব্যাংকোর চিলড্রেনরা, মানে তার ছেলে বা তার ছেলে, তারা ফিউচার কিং হবে ম্যাকবেথের পর, সেটা কিন্তু আমরা গল্পের শেষ পর্যন্ত দেখতে পেলাম না। বাকি মোটামুটি সবই তো হয়েছে, বিরনামুড হেঁটে আসছে, ম্যাকডাফ যে মারলো, ম্যাকবেথ নিজে হচ্ছে সিজারিয়ান চাইল্ড, ঠিক আছে? তারপরে ম্যাকবেথ মারা গেল, ম্যাকবেথ রাজা হলো, এই সমস্ত কিছুই কিন্তু ফুলফিল হচ্ছে। এইটা আলটিমেটলি মানে গল্প শেষ হওয়া পর্যন্ত কিন্তু হয়নি। অনেক সময় এই প্রশ্নটা করা হয়, কোন প্রেডিকশনটা আমরা দেখলাম যে টিল দ্য এন্ড অফ দ্য ড্রামা অর প্লে ডাজ নট ফুলফিল, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আচ্ছা, এটা তো খুব কমন কোয়েশ্চেন, ম্যাকবেথকে কে মেরেছিল? ম্যাকডাফ মেরেছিল। আচ্ছা, নেক্সট আসি আমরা। এবার কিছু সলিলকি, ম্যাকবেথ মানেই সলিলকিতে ভর্তি। কিছু কিছু সলিলকি তোমাকে হয়তো আলাদাভাবে জিজ্ঞেস করবে না, তোমাকে হয়তো বলতে পারে মেনশন এনি ওয়ান সলিলকি ফ্রম ম্যাকবেথ, বা টেল আস আ সলিলকি ফ্রম লেডি ম্যাকবেথ, বাই লেডি ম্যাকবেথ। তো ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথের সলিলকি দু একটা একটু দেখে যাবে। যেমন ম্যাকবেথের সলিলকি দেখো, এই একটা আছে সলিলকি, খুব ইম্পর্টেন্ট। ইজ দিস আ ড্র্যাগার, ড্যাগার হুইচ আই সি বিফোর মি, আর আউট আউট ব্রিফ ক্যান্ডেল, ঠিক আছে? এই এই দুটো সলিলকি একটু ভালো করে দেখে যাবে। কখন বলা হচ্ছে রেফারেন্স এখানে তোমার দেওয়া আছে, দেওয়া আছে, একটু দেখে নেবে। একটা দুটো মনে রাখলেই হবে, বেশি দরকার নেই। কারণ আবার বলছি, এটা তোমরা কোনো পরীক্ষা দিতে যাচ্ছ না, ইন্টারভিউ দিতে যাচ্ছ, তো হয়তো একটা ক্যাজুয়ালি প্রশ্ন করতেই পারে, তো সেক্ষেত্রে একটা বললেই হবে, আর জিজ্ঞেস করবে না। আর একটা খুব ইম্পর্টেন্ট সলিলকি, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এটা হলো লেডি ম্যাকবেথের সলিলকি হিসেবে। আমরা ওই ডাঙ্কানের মৃত্যুর পর সে বলছে যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, ঠিক আছে? আরবের সমস্ত পারফিউম হাতে ঢেলে দিলেও সেই হাতগুলো থেকে রক্তের দাগ যাবে না বা গন্ধ যাবে না। আর হ্যাড হি নট রিজেম্বল মাই ফাদার অ্যাজ ই স্লেপ, ডাঙ্গান যখন ঘুমাচ্ছে তখন তাকে দেখে তার বাবার কথা মনে পড়ছে। তো এই স্পিচটা, এই দুটো একটু মনে রেখে যাবে লেডি ম্যাকবেথের ক্ষেত্রে, ঠিক আছে? আর বেশি দরকার নেই। যাদের ডিটেলে পড়া আছে তাদের জন্য আমি বলছি না, তারা সবই পড়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। বাট যারা এই অল্প সময়ে তৈরি হতে চাইছো তাদের জন্য আমি জিস্ট করে এটা বলে দিচ্ছি। আচ্ছা, চলো এবার আসি আমরা নেক্সট। এটা তো হলো আমাদের ট্র্যাজেডি। এবার অনেক সময় তোমাকে এটাও বলতে পারে, হ্যাভ ইউ রেড এনি কমেডি ফ্রম শেক্সপিয়ার? তো তো সেক্ষেত্রে আমাদের একটা তো উত্তর দিতেই হবে। তো একটা মানে খুব পপুলার কমেডি হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। তো এখান থেকে প্রশ্ন তোমাকে বলতে বলতে পারো তুমি মোটামুটি। তো এই জন্য আমি এটাই রেখেছি, কমেডি অনেক আছে। তো অ্যাজ ইউ লাইক ইট, কিংবা ধরো তোমার টুয়েলথ নাইট, এখানে দেখবে একটা কমন জিনিস হচ্ছে সেই যমজ আর কি। ভাই বোন যমজ হয়ে যাচ্ছে, বা দুজনকে দেখতে একই লাগছে, ডাবল রোল প্লে করছে, মানে এই এই ব্যাপারটা কমন কিন্তু কমেডিতে শেক্সপিয়ারের। তো এখানে দেখো, প্রবাবল ডেট অফ পাবলিকেশন, এটা আছে 1598। হ্যাঁ, আর সোর্স কি? লজেস রোজালিন্ড। রোজালিন্ড স্পেলিংটা কিন্তু এখানে আলাদা, এখান থেকেই গল্পটা নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এখানে আহ, খুব বিখ্যাত একটা কথা আছে ডিউক সিনিয়রের, দ্যাট ইজ সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, যেটা আমাদের লাইফের সঙ্গে একদম পার্ট অ্যান্ড পার্সেল আর কি। হ্যাঁ, যেটা আমাদের প্রত্যেক মুহূর্তে ফলো করা উচিত। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে কষ্টের ফলটাই কিন্তু সবসময় মিষ্টি হয় আর কি। এইটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, কে বলেছিল? ডিউক সিনিয়র। আচ্ছা, নেক্সট। এবার কিছু ক্যারেক্টারগুলো একটু ছোট করে জেনে যাবে। এখানে কতগুলো ক্যারেক্টার আছে, সব ক্যারেক্টার জিজ্ঞেস করবে না, মেইন যে ক্যারেক্টার, হিরো হিরোইন বা ডিউক ফ্রেডরিক, ডিউক সিনিয়র, জ্যাক্স, ঠিক আছে? এইগুলো কিন্তু একটুখানি ভালো করে দেখে যাবে। যেমন রোজালিন্ড কে ছিল? ডিউক সিনিয়রের মেয়ে। আমরা জানি ডিউক সিনিয়রকে এক্সাইল করেছিল ডিউক ফ্রেডরিক, তার ভাই। হ্যাঁ, সিলিয়া ছিল ফ্রেডরিকের মেয়ে, আর রোজালিন্ড ছিল ডিউক সিনিয়রের মেয়ে। দুজনের দুই ডিউকের মধ্যে সম্পর্ক ভালো না থাকলেও এই দুই বোনের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক ছিল, এবং সিলিয়ার জন্যই রোজালিন্ডকে এক্সাইল করা হয়নি, সিলিয়ার কাছেই রোজালিন্ড থাকতো। তারপরে তারা যখন ওই সিনিয়রকে খুঁজতে যখন আর্ডেনে যাবে, তখনও গিয়ে তো সেই পুরো গল্পটা হবে আর কি, গল্পের মধ্যে যে টুইস্টগুলো আসবে সেগুলো একটু দেখতে হবে। আচ্ছা, এখানে একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে
রোজালিন কার ছদ্মবেশ নিয়েছিল? ঠিক আছে, যখন জঙ্গলে যায় সে তো অ্যাকচুয়ালি আর মেয়ে ছিল না, ছেলে হয়েছিল। তখন সে কি ছিল? গ্যানিমেড। হুম, হ্যান্ডসাম ইয়ং ম্যান। রোজালিন কার নিয়েছিল? গ্যানিমেড। আচ্ছা, এবার আসছি অরল্যান্ডো। অরল্যান্ডো হচ্ছে তোমার স্যার রোনাল্ড ডি বয়েজের ছেলে। অলিভার আর অরল্যান্ডো, যে গল্পের হিরো আর কি। তো এটা একটুখানি দেখে রাখবে। অলিভার, অলিভার হচ্ছে ওল্ডেস্ট সান, সব মানে বড় ছেলে রোনাল্ড ডি বয়েজের। এবং তার সঙ্গে প্রথমের দিকে একটুখানি সে অন্যরকম ছিল আর কি, ভাইকে বেশি দেখতো না, বা সম্পত্তির প্রতি একটা টান ছিল। পরে গিয়ে যখন ভাইয়ের ভালো জিনিসটা দেখলো, ভাই তার প্রাণ বাঁচালো, তারপরে আস্তে আস্তে সেও পাল্টে যাবে। তো এই যে গল্পটার হ্যাপি এন্ডিং যেটা কমেডিগুলোতে থাকে আর কি শেক্সপিয়ারের। তো এটা হচ্ছে অলিভার। নেক্সট আছে ডিউক সিনিয়র, ফ্রেডরিকের দাদা, রোজালিন্ডের বাবা, যাকে মানে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছিল নির্বাসনে। তো এটা একটু মনে রাখবে। তার বাকি সমস্ত যে ফরেস্ট অফ আর্ডেন, কোন জঙ্গলের কথা বলা হয়েছে এখানে, সেটা মনে রাখবে, ফরেস্ট অফ আর্ডেনের কথা। আচ্ছা, জ্যাক্স খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, a faithful lord who accompanies Duke Senior to exile into exile in the forest of Arden। ঠিক আছে, তো জ্যাক্সেরও অনেক স্পিচ আছে, অনেক কিছু, তো অত ডিটেলে এখন আর দরকার নেই। তো এটা মাথায় রাখবে। মানে জ্যাক্সের একটা প্রবলেম কি ছিল, হ্যাঁ, যে হি ওয়াজ আ মেলানকোলিক। ঠিক আছে, সেলফ প্রফেসড মেলানকোলিক হু সিমস টু ফাইন্ড পারভার্স প্লেজার ইন হিজ ওন অ্যাফেকশন অফ মিজারি। আচ্ছা, মানে দুঃখের মধ্যে আনন্দ খুঁজে পায় আর কি, সেরকম একজন, মানে সবসময় লাইফের যে বিটার ট্রুথ সেটা নিয়েই সবসময় বলতো। সিলিয়া আর একটা হিরোইন, এটা ডিউক ফ্রেডরিকের মেয়ে। আর যখন সে ফরেস্ট অফ আর্ডেনে যায়, তার কি ছদ্মবেশ ছিল? হ্যাঁ, সে একজন শেফার্ড ড্রেস হয়েছিল, এবং তার নাম ছিল কি? এলিনা। এই দুটো কিন্তু মনে রাখবে, রোজালিন গ্যানিমেড, আর সিলিয়া হচ্ছে এলিনা। ওকে, ডিউক ফ্রেডরিক সম্বন্ধে আর কিছু বলার দরকার নেই। ডিউক ফ্রেডরিক যেমন একটা ইউসারার ছিল, ইউসার্পার, সে জোর করে, ইউসার্পার মানে হচ্ছে যে কোনো কিছু জোর করে ছিনিয়ে নেয় অন্যের থেকে। তো ডিউক সিনিয়রের সম্পত্তি, তার ক্ষমতা, সবকিছু সে ছিনিয়ে নিয়েছিল, নিয়ে তাকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল, তখনকার দিনের রাজাদের মধ্যে যেটা হতো আর কি। তো বেসিক্যালি ক্রুয়েল নেচারের ছিল প্রথমের দিকে, তারপরে তো সব কিছু পাল্টাবে। টাচস্টোন আর একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ঠিক আছে, ফুল, মানে ওই কমেডিতে যেরকম একটা করে ফুল থাকে আর কি হাসাবার জন্য। আ ফুল ইন ডিউক ফ্রেডরিক্স কোর্ট হু অ্যাকম্পানিজ রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ইন দেয়ার ফ্লাইট টু আর্ডেন। মানে আর্ডেনে যখন পালায় তখন টাচস্টোন তাদেরকে সাহায্য করেছিল এবং সে গিয়েছিল। এবং ফুলদের কাজ যেটা, মানে হাসির ছলের মধ্যে দিয়ে সত্যি কথাগুলোকে বলে দেওয়া, তখনকার দিনের নাটকের একটা মানে স্পেশালিটি ছিল আর কি। তো এটা হচ্ছে টাচস্টোন। এই ক্যারেক্টারগুলো মোটামুটি একটু দেখে যাবে। ঠিক আছে, তো একটা ট্র্যাজেডি, একটা কমেডি আমি বলে দিলাম, এইগুলো একটু দেখে গেলেই হবে। যাদের ডিটেলে পড়া আছে বা পড়তে পারবে তারা পড়া, অসুবিধা নেই, কিন্তু যেহেতু যাদের পড়া নেই তাদের জন্য এর থেকে বেশি দেখে যাওয়াটা খুব ডিফিকাল্ট, মনে রাখতে পারবে না। কারণ আরও অনেক পোয়েম আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে, আরও তো অনেক বিএড থেকে কোয়েশ্চেন হতে পারে, তো সেইগুলো দেখতে হবে, সময় হাতে কম। তো এই জন্য আমি জিস্ট করে যতটা সম্ভব বলে দিলাম। আচ্ছা, এবার আমরা আসি শেক্সপিয়ারের কন্ট্রিবিউশন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে শেক্সপিয়ারের কন্ট্রিবিউশনটা কি, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। মানে it is said that Shakespeare had introduced more than 2000 words in English language। এটা আবার অনেকে 2000 বলে, অনেকে আবার তারও বেশি বলে, এক্স্যাক্ট নাম্বারটা বলা সম্ভব নয়। এই যে সব ওয়ার্ডগুলো যে তার নিজের তৈরি তা নয়, কিন্তু তিনি এই কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ থেকে তার যে জায়গা ছিল, ঠিক আছে, সেই জায়গা থেকে কিন্তু তিনি অনেক ওয়ার্ড নিয়েছেন। যেমন আমাদের যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে যে কিছু কিছু ওয়ার্ড থাকে, যেগুলো আমরা ইউজ করে থাকি, সেরকম ওয়ার্ডও তিনি তার লেখার মধ্যে ব্যবহার করেছেন। কিছু প্রিফিক্স অ্যাড করে ওয়ার্ড চেঞ্জ করেছেন, কিছু নাউনকে ভার্বের মতো ইউজ করেছেন, ভার্বকে নাউনের মতো ইউজ করেছেন। এগুলোকে টিপিক্যালি শেক্সপিরিয়ান বলা হয় আর কি। তো যেমন দেখো, অ্যাসাসিনেশন, ম্যাকবেথের বিখ্যাত একটা ওয়ার্ড। তোমাকে প্রশ্ন করতে পারেন, মেনশন সাম ওয়ার্ডস দ্যাট আর ইউজড বাই শেক্সপিয়ার, টিপিক্যালি বাই শেক্সপিয়ার, বা টিপিক্যালি শেক্সপিরিয়ান ওয়ার্ডস। তখন এইগুলো আমরা কিন্তু বলবো। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো, এনথ্রোন, কন্ট্রোলকে অ্যাজ আ নাউন, আগে কন্ট্রোল ভার্ব হিসেবে ইউজ হতো, তাকে নাউন হিসেবে শেক্সপিয়ার প্রথম ইউজ করেছেন। হ্যাঁ, ড্রেন্ডল, হ্যাঁ, অ্যাসল্যান্ড, অ্যাসল্যান্ড একটা অ্যাডজেক্টিভের মতো আমরা ইউজ করি, অ্যাডভার্ব, কিন্তু তিনি প্রথম হ্যামলেটে এটাকে
অ্যাজ আ প্রিপোজিশন ইউজ করেছেন, যার মানে হচ্ছে ওভার। যেমন দেয়ার ইজ আ উইলো গ্রো অ্যাসলান দ্য ব্রুক, ব্রুকের ওভারে উইলো বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইগুলো মনে রাখবে। তারপরে দেখো আরো কিছু জিনিস, যেমন ভার্বকে নাউন, মানে নাউন থেকে ভার্ব করেছেন, যেমন বাউন্ড, হ্যান্ড, এগুলো ছিল নাউন, এগুলোকে ভার্বের মতো তিনি ইউজ করেছেন। এখন দেখবে এগুলো কিন্তু আমাদের ডিকশনারিতেও ইনক্লুডেড, এবং এখন আমরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকি। নাউনকে ভার্ব হিসেবে ইউজ করেছেন, কন্ট্রোল, ডাউন, ড্রেস, ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পোর্ট, ঠিক আছে, এগুলো ছিল ভার্ব, এগুলোকে করা হয়েছে নাউন। মানে তিনি প্রথম এইভাবে ইউজ করেছেন আর কি। কিছু কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করেছেন, যেমন হ্যাপি, ভ্যালিয়েন্ট, তারপরে ডেয়ারিং, হার্ডি, হিয়ার, অ্যাপ্রোচ, এইগুলো। আবার কিছু কিছু অ্যাফিক্স তিনি অ্যাড করেছেন, যেমন এম ব্যাটল, ঠিক আছে, এনকিন্ডল, ঠিক আছে, আনএক্সপ্রেসিভ। এই ওয়ার্ডগুলো আগে অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজের মধ্যে ছিল না। ঠিক আছে, কিছু ওয়ার্ড তিনি নিজে তৈরি করেছেন, মানে নিজেই ইউজ করেছেন, আর কিছু ওয়ার্ড কি হয়েছে তার ওই কলোকাল ল্যাঙ্গুয়েজ থেকে, তার মানে নেটিভ যে ল্যাঙ্গুয়েজ ছিল সেখান থেকে কিছু ওয়ার্ড তিনি ওখানে ওখানে ইউজ করেছেন। তো এইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আরও এনরিচ হয়েছে। এটা স্পেশালি তার ড্রামার ক্ষেত্রেই বেশি, পোয়েমের ক্ষেত্রে কম, ড্রামার ক্ষেত্রেই বেশি। তো এই প্রশ্নগুলো মোটামুটি একটুখানি দেখে যাবে। শেক্সপিয়ার থেকে এগুলো দেখে গেলে আশা করি অনেকটাই কভার করে যাবে। পুরোপুরি কভার করবে আমি বলবো না, কারণ এই এত শর্ট স্প্যানের মধ্যে পুরোটা করা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, তো সেই জন্য যতটুকু আমি পারলাম তোমাদের বলে দিলাম। তো তোমরা একটু এগুলো দেখে যেও, আশা করি তোমাদের হেল্প হবে। আর ক্লাসটা যদি ভালো লাগে তোমরা, আবার বলছি, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, হাইপ করে দেবে। নেক্সট ক্লাসে নতুন অন্য আর একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। তোমরা অনেকেই অনেক টপিক চাইছো, কিন্তু ওই যে বললাম আমার টাইমের অভাব, সেই জন্য আমি সব রেগুলার অত সময় নিয়ে ভিডিওটা বানাতে পারছি না। তো আমি চেষ্টা করছি যতটা করা যায় আরও কিছু নিউ টপিক নিয়ে আমি আলোচনা করব। তো আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে ভিডিও বানাবো।